আসসালামু আলাইকুম। আজ ১৯ মার্চ ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্যামল দত্ত ও সুভাষ সিংহকে দিয়ে অবিশ্বাস্য যা করাতেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর মামুনুল হককে যা বলেছিলেন বেগম খালেদা জিয়া। জামাতের এনসিপির সম্পর্ক কি জানালেন নাহিদ ইসলাম। এবার বিস্তারিত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী দাবি করেছেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে নিয়োগ করেছিলেন। বুধবার ঢাকা মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলামের আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ি থানার রিমান্ড শুনানিতে তিনি এমন কথা বলেন। পিপি ফারুকী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিলেন। যেমন ফুটবলে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনকে এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে। ব্যবসায়ী এবং ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে হাসিনা নিয়োগ করেছিলেন সেই লোকটা নজরুল ইসলাম মজুমদার। এদিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে ২ মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে আদালত ৫ দিন করে ২ মামলায় ১০ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সকল ব্যাংকার এবং ব্যবসায়ী একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে উনি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। তার এই বক্তব্য সকল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। ফারুকী আরও বলেন, ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে শেখ পরিবারকে সহযোগিতা করার জন্য সবকিছু করেছিলেন তিনি। এই মজুমদার তাদের সাথে বসে আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই হিসাবে সে এই অপকর্মের সাথে জড়িত। এই আন্দোলনে যারা গুলি চালিয়েছে এবং যাদের নির্দেশে চালানো হয়েছে তা থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের অনেক বড় শিল্প উদ্যোক্তা। তার অধীনে ৫ লক্ষ লোক কাজ করে। সে এখন জেলে। কোম্পানি বন্ধ হয়ে গেলে এসব লোক বেকার হয়ে যাবে। তার বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ নাই। সে কোনো রাজনৈতিক দলের সদস্য না। সে একজন ব্যবসায়ী মানুষ। সরকার আসে, সরকার যায়। তারা ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য যা করা দরকার করে। জেল হাজতে থাকাকালীন তার হার্টে রিং পরানো হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। তাকে একাধিক মামলায় আগে রিমান্ডে নেওয়া হয়েছে, কোথাও কোনো কিছু পায় নাই। তার শারীরিক যে অবস্থা, রিমান্ডে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। রিমান্ড বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। এরপর নজরুল ইসলাম নিজেই কিছু বলতে চান বলে আদালতকে বলেন। এরপর আদালত অনুমতি দেন। তখন তিনি বলেন, আমি হার্টের রোগী, অনেক কষ্ট হচ্ছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমার বড় ভাই ৫ বছর এমপি ছিল, সেই বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে। আমারও সেই অবস্থা হতো। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমি শারীরিকভাবে অসুস্থ, এটা আমার একটা সাবমিশন। পরে আদালত আদেশ দেন। এরপর আবার রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফারুকী বলেন, তারা যখন কোর্টে আসে তাদের অসুস্থ, ক্যান্সার, এই সেই অনেক কিছু হয়ে যায়। অথচ জুলাই আন্দোলনের সময় এমন জোরে জোরে বক্তব্য দিচ্ছেন যে বোঝাই যায় না তিনি অসুস্থ। এটা আসলেই তারা বয়স্ক অসুস্থ, এটা নাই সেটা নাই, সবকিছু হয়ে যায়। আন্দোলনে ছিলেন তখন কোনো অসুস্থ ছিলেন না। আমাদের এই ধরনের সম্পদ দরকার নাই, যে সম্পদ অভদ্র, যে সম্পদ মানুষের না। যে সম্পদ স্বৈরশাসন তৈরি করে অর্জন করা হয়েছে সেই সম্পদ আমাদের দরকার নাই এবং কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। শেখ হাসিনা যে ধরনের শাসন করেছে তার আমূল পরিবর্তন দরকার। আমরা অল্প খাবো, হালাল পরবো, হালাল উপার্জন করব। আমরা এ ধরনের সম্পদ চাই না। এই ধরনের উদ্যোক্তা চাই না যারা মানুষের রক্ত চুষে খায়। সেই ধরনের উদ্যোক্তা আমাদের দরকার নাই। ২০০০ মানুষ মারা গেছে। যারা ষড়যন্ত্রমূলকভাবে জড়িত তাদেরও তেমন শাস্তি শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত অর্ধেক মামলা করতে পারি নাই, আরও বাকি আছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তিনি ভারত গিয়ে আশ্রয় নেন। এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতা ছিল। ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায় হেফাজত নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকও ছিলেন। এর একদিন পর ৬ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান মামুনুল। সেখানে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়। বিষয়টি সামনে এনেছেন মামুনুল হক নিজেই।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন হেফাজত নেতা মামুনুল হক। সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে সেদিনের কথোপকথনের প্রসঙ্গে খোলামেলা কথা বলেন। মামুনুল হক বলেন, হাসপাতালে ডাক্তার AZM জাহিদ হোসেনের সহযোগিতায় খালেদা জিয়ার সঙ্গে আমার দীর্ঘ সময় আলাপ করার সুযোগ হয়েছিল। দীর্ঘ এই আলোচনায় বেগম জিয়ার একটি বিষয়ে আমি খুবই অবাক হয়েছি। জীবনের শেষ সময়ে এসে শেখ হাসিনার দ্বারা তিনি যেভাবে নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, নিজের প্রিয় ভিটামাটি হারিয়েছেন, বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে, যার উপর অত্যাচার আর নির্যাতনের কোনো সীমা ছিল না, সেই মানুষটির সঙ্গে হাসিনা পতনের পর কথা বলার সময় তখন তো তার উপর হওয়া বিগত দিনের অত্যাচার, নির্যাতন, শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করার কথা ছিল। কিন্তু আমি বিস্মিত হলাম, তার সঙ্গে দীর্ঘ আলাপের মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেনি। মামুনুল হক বলেন, সে সময় তিনি আমাকে শুধু দুটি বিষয় বলেছেন। একটি হচ্ছে আমার প্রয়াত বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ, আর দ্বিতীয়টি হলো তিনি বললেন, আপনাদের কথা মানুষ সবসময় শোনে, মানুষকে বলেন তারা যেন রাষ্ট্রের সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হয়েছি তার এসব কথা শুনে। আমি খেয়াল করে দেখলাম তার কিন্তু অতীতের কোনো দুঃখ কষ্টের কথা মনে নেই। তার শুধু মনে আছে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দেশের সম্পদের প্রতি ভালোবাসা। আমি মনে করি আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদের উচিত বেগম জিয়ার থেকে দেশপ্রেমের শিক্ষা নেওয়া। বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। বিএনপির উদ্দেশ্যে এই হেফাজত নেতা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, তাহলে বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই স্বাধীনতার শত্রু, বাংলাদেশের শত্রু। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যে অন্যায় অপকর্ম করেছে তার বিচারের আগে দলটিকে ভোটের সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। 17 মার্চ দেওয়া সাক্ষাৎকারে তিনি নতুন দলের চ্যালেঞ্জ, নির্বাচন, সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাইলে ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম বলেন, একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত। নতুন দল প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। জামায়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপি এবং জামায়াত ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই। কিছু দাবিতে মিল থাকতে পারে, যেমন আমরা সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ গঠনের পক্ষে, কিন্তু আমাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নির্বাচন প্রসঙ্গেও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া এই তরুণ বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো আগের শাসন আমলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা। তাই নির্বাচন এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই, বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে। এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়।
এরপর 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষে মোহাম্মদ আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি 85 দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক, অসুস্থ মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 3 সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাইম হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় তার মা শিউলি আক্তার গত 27 আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আবিরুল মোমিনীর মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান বা ধারণা করে কোনো কিছু উত্থাপন করা উচিত নয়। কারণ এই পৃথিবীতে অনেক মাধ্যম আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি, জানতে পারি। তাহলে আমরা কেন ধারণা বা অনুমান করব? আপনার ধারণাটি ভুল হলে যে বড় ক্ষতিটি হয়ে যাবে সেটা কিন্তু আর সমাধান করা যাবে না। আর যারা অনুমান না করে জ্ঞান অর্জনের মাধ্যমে পথ চলে তারাই কিন্তু পথের দিশারি হয়, তারাই কিন্তু সফলতা প্রাপ্ত হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন 4 শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বর্বর এই হামলায় নিহত ফিলিস্তিনিদের অনেকেই নারী ও শিশু। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব। বুধবার 19 মার্চ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। গুতেরেস আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। অবশ্য গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা। আর এই নিন্দা ও সমালোচনার মধ্যেই ইসরায়েলের চালানো হামলায় গাজায় আরও এক নারী ও তার শিশু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গাজা থেকে আল জাজিরা আরবি বিভাগের একজন সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও তার শিশু নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।